সুপ্রিয় দর্শক মন্ডলী, ট্রেন্ডিং টাইমস বাংলাদেশের আমাদের নিয়মিত পডকাস্ট টপ অফ বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ তাকি। আজকে আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাবেক ছাত্র জনাব সলিমুল্লাহ। সলিমুল্লাহ ভাই, আমাদের আজকের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বর্তমানে রাজনীতিতে যে জোটের রাজনীতি আসলে বাংলাদেশের 2001-এর পর থেকেই বাংলাদেশের রাজনীতিটা জোট নির্ভর হয়ে গেছে। তো সম্প্রতি 11 দলীয় জোট, এই জোট থেকে চরমনায় যে বের হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তো এই জোটের আসলে লাভ ক্ষতি কি? জামাতের মাধ্যমে যে 11 দলীয় জোট ছিল, এই জোট থেকে যদি চরমনায় বের হয়ে যায়, তো এই আসলে কার কতটা লাভ, কার কতটা ক্ষতি? শুরুতে আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে তো জোটের রাজনীতি আসলে নতুন না, প্রায় 2 যুগ ধরে আমরা জোটের রাজনীতি দেখছি, একসাথে পথ চলা দেখছি। তো এই যে সম্প্রতি কয়েক মাস ধরে কিন্তু ইসলামী আন্দোলন এই জোটটা জামাত নেতৃত্বাধীন জোটে ছিল, তো জোট থেকে এই যে বের হয়ে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি স্বাভাবিক কোনো প্রসেস দেখছেন, না এর মধ্যে আপনি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন? যদিও তারা সংবাদ সম্মেলনে 4টি সুনির্দিষ্ট কারণ বলেছে, এই কারণটাকে কি আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হচ্ছে? কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সলিমুল্লাহ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। রাজনৈতিক সচেতন হিসেবে 1998-99 সাল থেকেই বিভিন্ন বিষয়গুলো অবজার্ভ করি। ওই সময় আমি অনেক ছোট ছিলাম, প্রাইমারি লেভেলে পড়াশোনা করতাম। বাট আমার গ্রামের বাড়িটা চট্টগ্রামের সাতকানিয়া হওয়াতে বহুমুখী রাজনীতির একটা কেন্দ্রবিন্দু ছিল। বিশেষ করে বিএনপি জামাত জোট সারা বাংলাদেশে একটা ডিপ রিলেশন জোট হওয়া সত্ত্বেও আমার গ্রামের বাড়িতে কোনোদিন জোট ফাংশনাল হয়নি। সব মিলিয়ে আমি সব কিছুর উপর ভিত্তি করে চরমোনাই সহ যে 11 দলীয় জোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সমঝোতার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা সর্বশেষ 10 দলে রূপান্তর হওয়াতে কার কি লাভ সেটা যদি আমি বলতে চাই, প্রাথমিকভাবে বলি 1991 সাল, 96 সাল এবং 2001 সাল, এই 3 সময়ের নির্বাচনী প্রক্রিয়াগুলো আমাদের চোখের সামনে থাকা লাগবে। কার কত ভোট, কার কেমন ক্যাপাসিটি এবং কি সম্ভাবনা উত্থান পতন সিনারিওগুলো, এইসব ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, আপনি যে বললেন যে 4টি কারণ উল্লেখ করেছে, এই 4টি কারণ মুখ্য নয়। আমি বিভিন্ন অবজার্ভ করতে করতে যেটা বিভিন্ন সময় দেখতে পাইছি, চরমোনাই দলটা যখন 8 দলীয় সমঝোতা ছিল, এই 8 দলীয় সমঝোতা 11 দলীয় সমঝোতা হওয়ার আগে, তখনও বাকি ইসলামপন্থী দলগুলো মিলে জামাত ইসলামীকে কোনোভাবে 150 আসনের বেশি আসন ইলেকশন করতে না দেওয়ার একটা প্ল্যান ইন্টারনালি ছিল। তাই কার লাভ কার ক্ষতি এটা যদি বলতে হয়, আমি 3টা বিষয় আইডেন্টিফাই করছি সংক্ষেপে। যদি জোট হতো তাহলে চরমোনাই প্রায় 15 থেকে 20টি আসন সহ 5 থেকে 6% ভোট পাওয়ার একটা পসিবিলিটি ছিল। আমি জিততে বলা যাবে না, 5 থেকে 6% ভোট সহ 15 থেকে 20 আসনে বিজয়ের একটা সমূহ সম্ভাবনা ছিল। সেই সমূহ সম্ভাবনার ক্ষেত্রে ওরা নিম্নপক্ষে 5 থেকে 6% ভোটের সম্ভাবনা এখনো আছে, কিন্তু নিম্নপক্ষে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এখন আর ওই অর্থে নাই। এটা হলো প্রথম লস চরমোনাইয়ের। আর জামাত ইসলামী বা বাকি 10 দলের লসটা হলো বরিশাল বিভাগে বিএনপি এই সমঝোতা ভেঙে যাওয়ার ফলে 10 থেকে 12টা আসনে ইজিলি জয় পাবে, 21টা আসনের মধ্যে কোনো ফাইটই হবে না। এটা হলো একেবারে প্রাথমিক ইম্প্যাক্ট। তবে চরমোনাই না থাকার কারণে লাভ হবে অন্য জোটের ভিন্ন জায়গায়। সেটা কিভাবে একটু যদি আপনি ব্যাখ্যা করেন? সেটা যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন,
সংক্ষেপে, আমরা খুবই সংক্ষেপে আমাদের দর্শকরা সহজেই আমি যাতে বুঝতে পারে এক আপনি মিনিটের মধ্যে বলে যাই। বাংলাদেশটা হলো একটা বেঙ্গল বেসিনে অবস্থিত একটা দেশ। এই দেশে চারদিকে ভারত থাকা অবস্থায় এখানে পূর্ণাঙ্গ ইসলামিক রেভলিউশনারি টাইপের কোন সরকার গঠন করা খুবই টাফ। এই টাফ জায়গায় যদি আমরা হাত দেই, তাহলে এনসিপি ছিল একটা জামাতের জন্য সোনার হরিণ। এই সোনার হরিণটা যদি তারা না পায়, তাহলে তারা এটার মধ্যে ইসলামপন্থী ত্যাগের একটা সমূহ সম্ভাবনা পেয়ে যায়। সেই সম্ভাবনা তাদেরকে অ্যাভয়েড করার জন্য এনসিপি কে তাদের খুব জরুরি ছিল। আর এনসিপির সাথে জামাতের যখন ঐক্য হয়ে যায়, সাথে সাথে এই জোট থেকে বা এনসিপি থেকে উগ্র বামপন্থী অংশটা বের হয়ে যায়। একই সাথে এনসিপি এই জোটে আসার সাথে সাথে চরমনায় আবার বের হয়ে যাওয়ার একটা পায় তারা তৈরি করে, এবং সর্বশেষ ওরা বের হয়ে যায়। এই বের হয়ে যাওয়ার কারণে যারা নারীদের প্রতি সহনশীল, সেকুলার স্পেসে, রাজনৈতিক স্পেসে সকল শ্রেণী পেশার মানুষকে অ্যাকসেপ্ট করার মতো যে মন মানসিকতা, সেই মন মানসিকতা চরমনাই দলের, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের অনেক ঘাটতি আছে। এই ঘাটতিটা আমরা সর্বশেষ সংবাদ সম্মেলনে লক্ষ্য দেখতে পাই। সব মিলিয়ে পশ্চিমারা যে সরকারকে অ্যাকসেপ্ট করতে চাইতো না, সেরকম একটা সম্ভাবনা থেকে এই জোটটা সেফ হয়ে গেছে। এটাই হলো আচ্ছা, সবচেয়ে বড় লাভ। জনাব সলিমুল্লাহ, আপনি বলছিলেন যে ইসলামী আন্দোলন উগ্র ডানপন্থাকে যেখানে সাপোর্ট করছে, এই জোট থেকে এই ডানপন্থা বের হয়ে যাওয়াটা এই জোটের জন্য ভালো হয়েছে, এটাই তো বোঝাতে চাচ্ছেন। কিন্তু জি জি কিন্তু জামাত তো ডানপন্থী একটা দল। হ্যাঁ, জামাত একটা ডানপন্থী দল, এবং তারা কিন্তু তাদের রুট লেভেলে তারা বলে ইসলামী শাসন কায়েম করতে চায়। আপনি যদি রুট লেভেলের জামাতের কর্মীদেরকে যদি প্রশ্ন করেন, বা যারা ভোটার, যারা একবারে জামাতের যে ভোট ব্যাংক, তারা কেন জামাতকে ভোট দেবে? কারণ জামাত ইসলামী দল, ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলাম কায়েম করবে, এই কথা কিন্তু বলে। কিন্তু সম্প্রতি জামাত থেকে বলা হচ্ছে, সম্প্রতি একটা খ্রিস্টানদের একটা প্রোগ্রামে জামাত থেকে বলা হয়েছে যে তারা আসলে কোনো শরিয়া আইন কায়েম করবে না, তারা প্রচলিত যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে। এই একই প্রশ্ন কিন্তু ইসলামী আন্দোলন থেকে করা হয়েছে, যে প্রচলিত আইনেই যদি করা হয়, তাহলে আমরা কেন শরিয়া আইন কায়েম করার জন্য এদের সাথে জোট করব, ইসলামী এই দলগুলোর সাথে। এখন কথা হচ্ছে যে এই যে এইটা যে একটা মৌলিক প্রশ্ন, তাহলে জামাত আসলে কি করতে চায়? যদি শরিয়া আইন কায়েম না করে বা প্রতিষ্ঠা করতেই না পারে, তাহলে এই দলটা ইসলামী কেন? মানে এই দলের আলাদা মানুষের কাছে কি ইম্প্যাক্ট থাকবে? আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থী দল, নিঃসন্দেহে জামাত ইসলামী ইসলামপন্থী দল। তবে আল্লাহ রসুল নিজে পূর্ণাঙ্গ নবী রসুল। তবে আল্লাহ রসুল মদিনা রাষ্ট্র যে প্রতিষ্ঠা করেছিল, সেই রাষ্ট্রের মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, ইভেন সংখ্যায় নন মুসলিমের সংখ্যাটাই বেশি ছিল প্রাথমিক দিকে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার সময় শুরুর দিকেই। আল্লাহ রসুল সেখানে মুহাজিরদের সাথে নিয়ে এবং আনসারদের একাংশকে সাথে নিয়ে যারা ঈমান, ইসলাম, আল্লাহ রসুলের আনুগত্য সর্বোত্তম করত, তাদেরকে দিয়ে এই রাষ্ট্রটা প্রাথমিকভাবে নেতৃত্ব দিত। কিন্তু ওখানে সবার অধিকার, সবার নেতৃত্ব দেওয়ার অধিকার সবকিছুই স্বীকৃত ছিল। এইটাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বা ইসলামী শরিয়া কায়েমের সবচেয়ে বেস্ট ওয়ে। এই বেস্ট ওয়ে এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পলিসি হচ্ছে যে ওরা ক্ষমতায় আসলে জেনারেল আইনকে রিমুভ করে দিয়ে ইসলামী শরিয়া লকে ইমপ্লিট করবে, বাট এটার জন্য কিভাবে করবে সেটা নিয়ে তাদের স্পেসিফিক কোনো ধারণা বা প্রজেক্ট নাই। আর জামাত ইসলামী এদিক থেকে একটু লিবারেল, একটু লিবারেল না, পুরোপুরি লিবারেল। ওটা হচ্ছে যে বর্তমানে যে আইনগুলো আছে সেই আইনগুলোর মধ্যে প্রায় মোর 70% এর কাছাকাছি কম বেশি হচ্ছে যে এখানে ইসলামের সাথে খুব বেশি সাংঘর্ষিক নাই। বাকি 30% এর মতো যে ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতাগুলো ও সমাজে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সহ পরবর্তীতে মানুষের মধ্যে এটা নিয়ে আগ্রহ তৈরি হলে সেটা আইনে রূপান্তর করার একটা প্রচেষ্টা তারা চালাবে। আদারওয়াইজ
বিভিন্ন সারা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বর্তমান আইন দিয়েই ইনসাফ, অর্থনীতি, দারিদ্র বিমোচন এবং এইসব মিলিয়ে ওরা কল্যাণ রাষ্ট্রের জি প্রতিষ্ঠার আর করতে মডেলটাই ওরা চায়। apply করে। আচ্ছা, আপনি যেটা বলতে চাইলেন যে আসলে মানুষের উপর তারা কোনো কিছু চাপাই দিতে চায় না, বিষয়টা না, এরকম। কিন্তু না, আমার আরেকটা প্রশ্ন, সাথে সাথে একটা সম্পূরক, সেটা হচ্ছে আমাদের দেশে তো আসলে আইনের শাসনই নাই। প্রচলিত যে আইনে আছে, এই আইনের শাসন প্রতিষ্ঠায় তো এখন মেজর ব্যাপার। একটা চোর যখন চুরি করতেছে, তার তো শাস্তি হচ্ছে না, তার হাত কি কাটবেন, বরং একজন নিরপরাধ মানুষ শাস্তি পাচ্ছে, আর একজন চোর আসলে ছাড়া পাচ্ছে। তো আসলে চোরের ওই 2 বছরের যদি সাজা হয়, 5 বছরের যদি সাজা হয়, সাজা তো আগে মানে নিশ্চিত করা দরকার, আইনের শাসন দরকার। আমি বুঝতে পেরেছি। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র হিসেবে এখানে এই মুহূর্তে ইনপুটটা দিব। আমার দরকার হচ্ছে যে সমাজের প্রচলিত আইনের যথাযথ ইমপ্লিমেন্টেশন এবং মানুষের মধ্যে আল্লাহ ভীতি, খোদাই ভীতির মাধ্যমে সে এবং দুনিয়াবি আইনের ইমপ্লিমেন্টেশনের সমন্বয়ের মাধ্যমে একটি সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক এই সম্প্রীতির একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা আমাদের কাছে এখন প্রথম এবং প্রাইম কনসার্ন, যেটার জন্য আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, সেম ভাবে আমরা গণ অভ্যুত্থান করেছি 90-এ, সেম আকাঙ্ক্ষা নিয়ে আমরা 24-এর জুলাই অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, সেটা সংগঠিত হয়েছে। জনাব সলিমুল্লাহ, আপনার কাছে একেবারে শেষ দিকে আমরা একটু আরেকটু কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে জামাত জোট থেকে যে ইসলামী আন্দোলন বের হয়ে গেল, জামাতকে কিন্তু অলরেডি তাদের একটা বিরোধী অপোজিট একটা শক্তিশালী দল আছে বিএনপি, এখন কিন্তু ইসলামী আন্দোলনও বিরোধী দলে চলে গেল। ফলে তাদেরকে কি আলাদা চাপ সামলাতে হবে না আগামী নির্বাচনে? এটা আসলে কিভাবে টিকে দেবে তারা, বা এটা কোনো ঠিক হবে কিনা, সেটুকু আপনার কাছে কি মনে আপনি হয় আরেকটা সংক্ষেপে মজার যদি? প্রশ্ন করলেন, আপনি আরেকটা মজার প্রশ্ন করলেন। এইটার উত্তর হবে একটু ট্রায়াঙ্গেলে। প্রাথমিকভাবে আপনি যদি সাদা মাটা চোখে দেখেন, বিএনপি তার বিরোধী জোটের মধ্যে ফাটল ধরাতে সক্ষম হয়েছে এবং তারা এই জন্য অনেক জায়গায় মিষ্টি বিতরণও করছে। তবে এখানে টুইস্টটা হলো, জামাত হচ্ছে যে আসলে নিজের আলোটা কম, কারণ বিভিন্ন মিডিয়া তার হাইপে না থাকার কারণে জামাতের আলোটা কম। জামাতের আলো হচ্ছে যে জামাতের শত্রুপক্ষ। আমরা ডাকসু ইলেকশনের সময় যেটা দেখেছি, যে এই শিবিরের প্যানেলকে ঠেকানোর জন্য বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে অনেকগুলো প্যানেল তৈরি করা হয়েছে যে শিবিরের ভোট ভাগ করবে তারা। বামপন্থী প্যানেল, মধ্যমপন্থী প্যানেল, স্বতন্ত্র প্যানেল, ইসলামপন্থীদের প্যানেল, আবার ইসলামপন্থীদের বাইরে গিয়ে বাকশাস সহ এনসিপির প্যানেল, এরকম ভার্সাটাইল প্যানেল ভাগ করার চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে এটা বিএনপির একটা রং স্ট্র্যাটেজি ছিল। ওরা যার কারণে ছাত্র দল এখানে ফাইটেই আসতে পারে না। ছাত্র দলের এখানে প্যানেলে ভোট ভালোই ভোট ছিল, যদি শুরু থেকেই ছাত্র দল এককভাবে প্যানেল দিত এবং তার বামপন্থীদের শুরু করে সবাই সিঙ্গেল প্যানেলে নিয়ে আসতো, হয়তো তারপরে শিবিরকে হারানো যেত কিনা ভিন্ন বিষয়, বাট না হারালেও ওই 14,000 এবং 5,000-এর ডিফারেন্স হতো না, তখন 14,000 বনাম 12,000 হইতো। এখানেও এই বিএনপি তার প্রতিপক্ষকে ভাগ করার মাধ্যমে বেসিক্যালি নিজের ভোট ভাগ করতেছে বারবার। কারণ এনটি জামাত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে পীর মশায়েক, পীরপন্থী, মাজারপন্থী বিভিন্ন গ্রুপের মাঝে এনটি জামাত একটা সেন্টিমেন্ট আছে। সেই সেন্টিমেন্টটা তাকে 100% কাজে লাগাইতে হইলে তার দলে তার ভিন্ন স্বতন্ত্র ছাড়া অন্য কোনো প্যানেলই থাকতে পারবে না সারা দেশের কোথাও। এই জায়গায় তারা একটা রং স্ট্র্যাটেজি নিচ্ছে, বারবার জাতীয় পার্টিকে সামনে আনতেছে, বারবার চরমনাইকে আলাদা জোট করাচ্ছে। এইসব করে দিয়ে তারা এক জায়গায় লস করবে, অনেক প্যানেলে তাদের সম্ভাব্য প্রাপ্তির ভোটগুলো ভাগ হয়ে যাবে এবং তারা একটা ফাইনালি লস করবে, এমন লস সে ভোট পাবে 40%, তার অন্যান্য জোট ভোট কাটবে কিছু ভোট, তার প্রতিপক্ষ জোট 45% ভোট পেয়ে 200 আসনে জিতে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা একবারে লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কেমন হয় আমি জানি না, সেটা হচ্ছে যে চরমোনাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম ট্রোল করছে। যেমন একজন পরিচিত আমি দেখলাম যে একটা মেয়ে, উনি বলেছেন যে চরমোনাই যে কয়টা
আসন আবার একজন ছেলে দেখি উনি পোস্ট করেছে এরকম যে চরমোনাই যে কয়টা আসন পাবে আমি সে কয়টা বিয়ে করব, মানে এই পর্যায়ে একবারে হাসির ব্যাপার। যদিও আপনার প্রেডিকশন কি বলে যে এই ভাই অথবা আপার কি হতে পারে, মানে আমি একটা তাদের বিয়েটা কয়জন হতে পারে আপনার কি মনে হয়? আসলে আমি সারা দেশ নিয়ে মোটামুটি একটু অ্যানালাইসিস করছি, সবগুলো আসন নিয়ে সম্ভাব্য ভাইব্র্যান্ট হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো নিয়ে আমার একটা অ্যানালাইসিস আছে পার্সোনাল। সেই হেভিওয়েট অ্যানালাইসিস থেকে চরমোনাইয়ের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হচ্ছে যে মাওলানা মুফতি ফয়জুল করিম। দুইটি আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বরিশাল 5 এবং বরিশাল 6। বরিশাল 5-এ ওনার বিপরীতে আছেন মুজিবুর রহমান সরোয়ার, আর বরিশাল 6-এ ওনার বিপরীতে আছেন আবুল হোসেন। যদি এই জামাতের সাথে চরমোনাইয়ের জোট বহাল থাকতো, তাতেও এই দুই আসন মুফতি ফয়জুল করিম সাহেব জিততে পারতেন না। এখন তো আরো না। তার মানে আপনি কি একেবারে তাদেরকে কোনো আসন দিচ্ছেন না? না না, উনি, আমি চরমোনাই আসন জিততে পারে এটা সম্ভাবনা আছে, এবং বরিশাল জোনে দুই একটা আসন জিতে যেতে পারে, বাট সেটা মুফতি ফয়জুল করিমের আসন না, এটা আমার প্রেডিকশন। ঠিক আছে জনাব সলিমুল্লাহ, আমাদেরকে আসলে সময় দিলেন, দীর্ঘ সময়। আমরা আসলে আপনার কাছ থেকে অনেক মূল্যবান অ্যানালাইসিস, একেবারে জটিল অ্যানালাইসিস, জোটের যেহেতু দুইটা আমরা যে আলোচনা করলাম একেবারে বাহির থেকে দুইটা দলের একেবারে ভিতরের আলোচনা। আসলে আপনাকে আমরা যদি ওই দলের কাউকে নিয়ে আসতে পারতাম, আমরা মনে হয় আলোচনাটা আরো তাদের ভিতরে এটা শুনতে পারতাম। কিন্তু আমরা আসলে একটা নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণটা শোনার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে দর্শক শ্রোতারা আসলে এখান থেকে অনেক কিছু শুনতে, জানতে পারবে, বুঝতে পারবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসলে আর কোনো কথা বলবো না, আপনারা মন্তব্য করবেন আজকের আলোচনা আপনাদের কেমন লেগেছে, আপনারা কি মনে করছেন যে এই দুইটা জোট আলাদা হওয়ার ফলে আসলে কার কতটা লাভ ক্ষতি হলো, এটা আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।